সারা বাড়ি আজ রজনীগন্ধার গোলাপের গন্ধে মম করছে। সানাইয়ের মিষ্টি সুর কানে আসছে এখন আমার। আমার সাজও মোটামুটি শেষের দিকে। কপালে কলকা আর জুতোটা পরে নিলেই আমি গিয়ে আমার আসনে বসতে পারবো। আজ আমার ভারী অদ্ভুত লাগছে। নিজের বাড়ি, নিজের মা, বোন, দিদি, ভাই, জামাইবাবু, দাদা সবাইকে দেখে যেন কেমন অনুভূতি হচ্ছে। ভালো লাগার মধ্যেও যেন একটা খারাপ লাগা রয়েছে। আনন্দের সাথেও যেন একটা ভয় হচ্ছে। একটা অন্য জায়গায়, অন্য পরিবারে যাবার ভয়। হ্যাঁ, আজ আমার বিয়ে। আমি পানমিতা, আর আমার হবু স্বামীর নাম সপ্তর্ষি। যৌথ পরিবার আমাদের। দিদির পর আমি, আমার পর আমার এক বোন ও এক ভাই আছে। আমার কাকার 2 ছেলে। অনেক ছোট বয়সেই আমি আমার বাবাকে হারিয়েছি। আমার গোটা পরিবারকে ভরণ পোষণের ভার গিয়ে পড়ে আমার কাকার উপর। আমার ভাই খুব ছোট তাই, কিন্তু হঠাৎ করেই আমার কাকা হার্ট অ্যাটাকে মারা যায়। তাই দিদি ও দাদা ও ভাই মিলে তড়িঘড়ি আমার বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সম্পর্কটা দিদি ও জামাইবাবু মিলেই ঠিক করে। আমি 18 পেরিয়ে 19-এ পড়েছি। পড়াশোনায় আমি একদমই ফাঁকিবাজ, যাকে বলে লাস্ট গার্ল। যাক, আমার বিয়েটা সপ্তর্ষির সাথে ভালোভাবে মিটে গেল। আজ সকাল থেকেই মনটা ভীষণ খারাপ আমার। বাড়ি ছেড়ে আমাকে চলে যেতে হবে। আমার বলতে এখানে কিছুই থাকবে না। মা, বোন, ভাইকে ছেড়ে আমাকে চলে যেতে হবে। গাড়িতে উঠতেই আমার মা, কাকিমা, বোনের কান্না ভেজা চোখ আমার মনে পড়তে থাকলো, আর আমার চোখ দিয়ে আরো জল গড়িয়ে পড়তে লাগলো। সপ্তর্ষি এই সময় আমার হাতটা শক্ত করে ধরলো। আমি ওর মুখের দিকে এই প্রথম ভালোভাবে তাকালাম। এর আগেও আমি ওকে দেখেছি যখন আমাকে দেখতে এসেছিল, কিন্তু তখন ভয়ে লজ্জায় আমি তাকাতে পারিনি। বাড়ির পরিস্থিতির জন্য আমার কোনো পছন্দ বা মতামত দেওয়ার মতো অবস্থায় আমি বা আমার পরিবার কেউই ছিল না। ছেলের মিষ্টির দোকান ও ছেলে কিছু দেনা পাওনা নেবে না শুনেই ছেলে বাড়ি ও ঘর দেখে আমার বিয়ে দিয়ে দেয়। তবে ও যখন আমার হাতটা শক্ত করে ধরলো, আমি যেন এক অজানা ভরসা পেলাম। বাড়ির কথা চিন্তা করতে করতে কখন আমার শ্বশুর বাড়ি এসে পৌঁছলাম বুঝতে পারলাম না। আমি দেখি আমার গাড়ির বাইরে অনেক বউ, বাচ্চা, কাকিমা, জেঠিমা, এমনকি আমার ভাসুর দেওরও অনেক দাঁড়িয়ে আছে। তাদের সবার আমাকে দেখার জন্য অনেক উৎসাহ। আমি আমার শ্বশুর বাড়ির সবার থেকে অনেক ভালোবাসা ও ভালো ব্যবহার পেলাম। এতে আমার ভয় কেটে গেল। ছোট বোন আমার সঙ্গে এসেছিল, ওকে সঙ্গে নিয়েই রাতটা কেটে গেল। অন্য পরিবেশে অনেক লোকের মাঝে রাতে ঘুমটা ভালো হয়নি, তাই সকাল সকাল উঠে পড়া। এত লোকের মধ্যে আমি আমার বাড়ির লোকের কথা ভুলেই গেলাম। সারাদিন বেশ নতুন অতিথিদের সাথে পরিচয় হতে বেশ ভালোই লাগলো। সন্ধ্যায় আমার সাজ পূর্ণ হলো। আমাকে খুব সুন্দর নীল বেনারসিতে সাজিয়েছে এরা। আমার শাশুড়ি মা আমাকে একটা সোনার চেন দিয়ে আশীর্বাদ করেছেন, ওটাও পরেছি। নিজেকে কেমন রানী রানী লাগছে। আজ নিজেকে নিজেই চিনতে পারছি না যেন। এরপর আমি রিসেপশনের জন্য আয়োজন করা সোফায় বসলাম, আর একে একে সব অতিথির সাথে পরিচয় ও উপহার পেতে লাগলাম। ক্যামেরাম্যান আমাকে পোজ দেখিয়ে ছবি নিতে লাগলো, আর আমি আমার বাপের বাড়ির লোকেদের জন্য অপেক্ষা করতে লাগলাম। পরে ওরা এসে পৌঁছতে ওদেরকে দেখে যেন মনে হলো এক যুগ পর আমি আমার বাড়ির লোককে দেখতে পেলাম। সব অনুষ্ঠান শেষ হতে আমরা ঘুমাতে গেলাম। রাত 3টে মতো বেজে গিয়েছিল। সকাল আমার ঘুম ভাঙতেই পাশ ফিরে ঘুরে তাকিয়ে দেখি সপ্তর্ষি নেই। আমি ভীষণ ভয় পেলাম। দরজার দিকে তাকিয়ে দেখলাম দরজার জাস্ট ভেজানো। আমি সঙ্গে সঙ্গে দরজা খুলে বাইরে বেরিয়ে পড়ি। আমাকে দেখে আমার জায়েরা হাসি ঠাট্টা করছিল। আমি কাউকে
জিজ্ঞাসা করতে পারছিলাম না আমি কোথায় যাব, সপ্তর্ষি কোথায়। বেলা বাড়তে আমার শাশুড়ি মা এসে আমাকে জিজ্ঞাসা করলেন, বৌমা, সপ্তর্ষি কোথায় গেছে জানো? সকাল থেকেই ওকে দেখতে পাচ্ছি না। আমি মাথা নেড়ে বললাম, জানি না। বেলা গড়িয়ে দুপুর হয়ে গেল। এবার চারিদিকে সপ্তর্ষিকে সবাই খুঁজতে লাগলো। আমার বুক ভয়ে ঠিপ করতে লাগলো। জানি না লোকে কি বলবে। সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেল, না, সপ্তর্ষির কোনো খোঁজ কেউ পেল না। হই হুল্লোড় করা পরিবেশটা একেবারে থমথম হয়ে গেল। সবাই যেন আমাকে জিজ্ঞাসা নিয়ে আমার দিকে তাকাচ্ছে। কেউ যেন রেগে গিয়ে আমার উপর তাকাচ্ছে, তো কেউ দয়া চোখে, কেউ আবার জিজ্ঞাস্য দৃষ্টিতে। কিন্তু আমি কাউকে কিছু বলতে না পারলেও বুকের ভিতর যেন হাহা করছে, সারা শরীর যেন ঠান্ডা হয়ে আসছে। আজ রাতে আমাকে একা শুতে হলো। আজ 4 দিন হলো সপ্তর্ষি নিখোঁজ। আমার বাড়ির লোক খবর পেয়ে আমার ভাই ও জামাইবাবু আজ এসেছে। ওদেরকে এই 3 দিন কিছু জানানো হয়নি। আজ সকালে খবর দিতে ওরা সঙ্গে সঙ্গে এসেছে। ওদেরকে দেখে আমি কান্নায় ভেঙে পড়লাম। এই কদিনে ওরা আমাকে অনেক কথা শুনিয়েছে। আমার কান্না দেখে আমার ভাইকে বললেন, জিজ্ঞাসা করো তোমার দিদিকে কি হয়েছিল ওই রাতে যে আমার ছেলেটা বাড়ি ছেড়ে চলে গেল। এই 3 দিন হতে আমরা সবাই এই একই প্রশ্ন করে চলেছি, কিন্তু তোমার দিদি নিশ্চুপ। আমি কোনো কথা বলতে পারলাম না। আমার ভাই ও জামাইবাবু আমাকে বাড়ি নিয়ে চলে আসবে ঠিক করলো। আমি ওই দিনই চলে এলাম। পুলিশে নিখোঁজ ডায়েরি হলেও আজ 2 মাস হলো সপ্তর্ষি কোনো খোঁজ নেই। আমিও আমার বাপের বাড়িতে আছি, কিন্তু এখানেও লোকের ব্যবহার পাল্টে গেছে। মা বোন সুযোগ পেলেই আমাকে কথা শোনায়। আজ 7 মাস হলো এই প্রথম আমার শ্বশুর ও শাশুড়ি আমার বাপের বাড়িতে এসেছেন। আমি পুকুরে বাসন মাজতে গিয়েছিলাম। এসে লক্ষ্য করলাম মা, ভাই, দাদা, দিদি, জামাইবাবু, আমার শ্বশুর শাশুড়ি সবাই মিলে কোনো কথা আলোচনা করছে। কি কথা আমি বাড়ির উঠোন থেকে দাঁড়িয়ে বুঝতে পারছিলাম না। তাই উৎসুক হয়ে সপ্তর্ষি খোঁজ পাওয়া গেল কিনা তা জানার জন্য আমি ঘরে ঢুকতেই যাচ্ছিলাম, কিন্তু আমার বোন হঠাৎ করে চলে এসে আমার হাত ধরে টেনে কাকিমার ঘরে নিয়ে চলে গেল। বোন আমায় জানায় আমার শ্বশুর শাশুড়ি এসেছে সুজয়ের সাথে আমার বিয়ের প্রস্তাব নিয়ে। কথাটা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। বোনকে জিজ্ঞাসা করল, মা, দিদি, জামাইবাবু কি মত দিয়েছে, আর সুজয় কি করে রাজি হলো? আমি সম্পর্কে তো ওর বৌদি। বোন আমাকে জানালো, সপ্তর্ষি চলে যাওয়ার পর সুজয় আমাকে পছন্দ করতে শুরু করেছে। তাই ও ও আমার শ্বশুর শাশুড়িকে জানিয়েছে যে ও আমাকে বিয়ে করতে চায়, আর তাই সুজয়ের সঙ্গে আমার বিয়ের জন্য ওরা প্রস্তাব নিয়ে এসেছে। আমি চারিদিক যেন অন্ধকার দেখছিলাম। আমার কেমন যেন হচ্ছিল শরীরটা। তাই আমি একটা আলাদা ঘরে চলে গেলাম। আজ সন্ধ্যায় চা খেতে বসে লক্ষ্য করলাম মা, ভাই, দিদি, জামাইবাবু সবাই আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি মাকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে, কি চাও তোমরা? মা ভেজা চোখ নিয়ে বলল, বিয়েটাতে রাজি হয়ে যা না মা। আমি মাকে বললাম, মা শেষ পর্যন্ত তুমিও এই বিয়েটা করতে বলছো আমায়? মা বলল, তোর অতীত জেনে তোকে আর কেই বা বিয়ে করতে চাইবে, আর আমাদের পারিবারিক অবস্থা সচ্ছল নয়, তুই বিয়েতে রাজি হয়ে যা না। আমি মায়ের কথা শুনে চুপ হয়ে গেলাম। কি করব কি করব না বুঝে উঠতে পারলাম না। নিজেকে খুব ছোট মনে হতে লাগলো। আমি কি পরিবারের উপর এতই বোঝা হয়ে গেলাম? ভাগ্যে হয়তো আমার এই লেখা ছিল। আমি বিয়েতে রাজি হলাম। 1 বছর পর তৃতীয়বারের মতো আবার আমাকে কনে সাজানো হলো। কিন্তু না,
প্রথমবারের মতো না আমার নিজেকে দেখতে ইচ্ছে করছে, আর না কোনো উৎসাহ আছে, আর না নিজেকে রানী মনে হচ্ছে। আমি একটা কাঠের পুতুল হয়ে বিয়ে করতে যাচ্ছি। নিজের উপর রাগ হচ্ছে, অভিমান হচ্ছে, কষ্ট হচ্ছে, কিন্তু না, কিছু বলতে পারছি না, কাঁদতেও পারছি না। দাঁতে দাঁত চেপে সব সহ্য করে নিচ্ছি। আমার জন্য আমার পরিবারকে তো আর কষ্ট করতে হবে না। আমাকে পিঁড়িতে বসাতে যাবে, এই সময় চিৎকার কানে এলো। কারা যেন চেঁচামেচি করছে। জানালা দিয়ে দেখি সপ্তর্ষির বাড়ির লোক, আমার বাড়ির লোক, প্রতিবেশী আর একটা পাগলকে দেখলাম। সবাই মিলে জড়ো হয়ে কি সব যেন কথা কাটাকাটি হচ্ছে। একটা পাগল দেখলাম যার মাথায় ঝাঁকড় মাকড় চুল, দাড়ি ভর্তি, জামা প্যান্ট নোংরা ও ছেঁড়া। আমি শুনলাম আমার শ্বশুরমশাই ওই পাগল লোকটাকে সপ্তর্ষি বলে ডাকছে। কথাটা শুনে আমি চারিদিক অন্ধকার দেখলাম। আমি জ্ঞান হারালাম। আমার জ্ঞান ফিরতে দেখলাম সপ্তর্ষি আমার মাথার কাছে দাঁড়িয়ে। ও ফিরে এসেছে। ওকে দেখে আমার খুব আনন্দ হলো। ও বলল, তোমার আবার বিয়ে হচ্ছে শুনে আর নিজেকে দূরে সরিয়ে রাখতে পারলাম না, তাই পাগল সেজেই মণ্ডপে বাধা দিতে এলাম। কিন্তু বাবা, বাড়ির লোক আমায় চিনে ফেলেছে। এই মণ্ডপেই আমার আর সপ্তর্ষির দ্বিতীয়বার বিয়ে হলো। সপ্তর্ষি আমায় কথা দিল আরও আমাকে ছেড়ে কখনো যাবে না। দিদির কাছে জানিয়েছিলাম, ফুলশয্যা রাত্রে আমি সপ্তর্ষিকে বলেছিলাম আমাকে বিয়ে করে আমার জীবনটা নষ্ট করে দিয়েছে। এই কথাতেই ও আমাকে ছেড়ে দিয়েছিল। আসলে ও শারীরিকভাবে অক্ষম ছিল। দিদি আমাকে বলে, তুই কি লেখাপড়া একেবারেই জানিস না? ডাক্তার দেখি, ওই সব সমস্যার সব সমাধান হয়ে যাবে। আজ আমি আমার এক মেয়ে ও এক ছেলেকে নিয়ে সপ্তর্ষির সাথে সুখে সংসার করছি। তো বন্ধুরা, এরকম নিত্য নতুন ভিন্ন স্বাদের গল্প পেতে গল্পগুচ্ছ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। গল্পটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখা হচ্ছে পরের কোনো গল্প নিয়ে।